ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, ফজরের পরেই একটা দুঃসংবাদ শুনতে পারলাম। সেটা হলো টঙ্গীর ইজতেমার ময়দানে নৃশংস অতর্কিত একটি হত্যাকাণ্ড হয়েছে এবং সেখানে রক্তে রঞ্জিত ইজতেমার ময়দান। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বেশ কয়েক বছর হলো বাংলাদেশের ওলামায়ে কেরামের একটি গ্রুপ, জোবায়ের গ্রুপ এবং উগ্র সাদপন্থী অর্থাৎ সন্ত্রাসী উগ্রপন্থী সাদপন্থীদের একটা গ্রুপ, তারা তাবলিগ জামাত নিয়ে একটা দ্বন্দ্ব চলে আসতেছিল তাদের মধ্যে। প্রিয় দর্শক, এই দ্বন্দ্ব কিন্তু বহুদিন আগের। এটাকে কেন্দ্র করে গত কয়েকদিন আগে ঢাকার কাকরাইল মসজিদে এই উগ্র সাদপন্থীদের বেশ কিছু অনুসারী ওলামায়ে কেরামের উপরে অত্যাচার, মানে ওলামায়ে কেরামের উপরে অতর্কিতভাবে হত্যাকাণ্ডের মতো একটা প্ল্যান সাজিয়েছিল কাকরাইল মসজিদে। সেখানে তারা ব্যর্থ হয়েছে, হাতাহাতির ঘটনা পর্যন্ত হয়েছে সেখানে। এরপরে গতকাল রাত্রে দেখলাম যে ঢাকার টঙ্গীর ময়দানে রাত ৩টার সময় সেখানে আগে থেকে অবস্থান নিয়েছিলেন ওলামায়ে কেরামের অনুসারীরা, অর্থাৎ ওলামায়ে কেরামের যে গ্রুপ, তাদের তাবলিগের সাথীরা সেখানে ইজতেমার ময়দানে কাজ করতেছিলেন। তারা কেউ পাহারায় ছিলেন, কেউ কাজ করতেছিলেন ইজতেমা উপলক্ষে। প্রিয় দর্শক, এখানে ওই যে সন্ত্রাসী উগ্রপন্থী সাদপন্থীদের দলবল নিয়ে তারা প্ল্যান করে অস্ত্র শস্ত্র নিয়ে রাত ৩টার সময়, তাহাজ্জুদের সময়, গভীর রাত্রে তারা ইজতেমার ময়দানে চতুর্দিক থেকে একসাথে ঢুকে পড়েন এবং ঢুকে পড়ে ওলামায়ে কেরামের অনুসারী যারা সেখানে অবস্থান নিয়েছিলেন তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায় এবং নির্মমভাবে, নৃশংসভাবে তাদের ৩ জনকে শহীদ করে দিয়েছে। প্রিয় দর্শক, তারা তো দিনের কাজের জন্য গিয়েছিলেন, দিনের পাহারা দেওয়ার জন্য, ইজতেমার ময়দান পাহারা দেওয়ার জন্য গিয়েছিলেন, কাজের জন্য গিয়েছিলেন। তারা তো সংঘাত করার জন্য যায় নাই। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে, ওলামায়ে কেরামের নেতৃত্বে থেকে তারা অবস্থান নিয়েছিলেন টঙ্গীর ময়দানে। কিন্তু ওই উগ্রপন্থী সন্ত্রাসী বাহিনী, এই সাদপন্থীদের এরা দলবল নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালিয়ে যে এই যে ৩ জনকে শহীদ করে দিল। এরপরে শোনা যাচ্ছে শতাধিক আহত, অর্থাৎ শতাধিক মানুষকে আহত করেছে তারা। এখন তারা হাসপাতালে রয়েছেন এবং এখনও নিশ্চিত বলা যাচ্ছে না যে আরও কতজন শহীদ হয়ে যাবেন, কতজন আজকে হাসপাতালে মৃত্যুসজ্জায় তারা কতজন মারা যাবে, এটা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। তো এই যে হত্যাকাণ্ড, এরা এত বড় দুঃসাহস কেমনে পায়? সাদ উগ্রপন্থী, এই সাদের অনুসারী, তারা এত বড় দুঃসাহস কোথায় পেল? আপনারা জানেন গত কয়েকদিন আগেও তারা এই হত্যাকাণ্ডের একটা প্ল্যান করেছিল ঢাকাতে কাকরাইল মসজিদে। সেখানে তারা ব্যর্থ হয়েছিলেন। আমি মনে করি তাদের পিছে আওয়ামী লীগের ইন্ধন ছিল। কেননা আওয়ামী লীগের ইন্ধন যদি না থাকতো তাহলে এত বড় দুঃসাহস এই উগ্র সাদপন্থীদের হতো না। প্রিয় দর্শক, সরকার পতনের পরে আপনারা জানেন আওয়ামী লীগের এরা ঢাকাতে আনসার বাহিনীর একটা রূপ নিয়ে দেশে অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। সেখানে তারা ব্যর্থ হয়েছে। তারপরে আবার দেখলাম এই রিক্সা শ্রমিকদের লেলিয়ে দিয়ে, রিক্সা শ্রমিকদেরকে দিয়ে আন্দোলন করে ঢাকাতে একটা মানে অস্থিতিকর পরিস্থিতির জন্য তারা চেষ্টা করেছিলেন। তারপরে গত কয়েকদিন আগে 14ই ডিসেম্বর মনে আছে, 14ই ডিসেম্বর ওই কি বলে শহীদ বুদ্ধিজীবী দিবসে, 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে তারা জাতীয় পার্টির ব্যানারে প্রকাশ্যে এসে 6 থেকে 700 মানুষ ঢাকাতে তারা শক্ত অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের এরাই। প্রিয় দর্শক, এই যে একের পর এক বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে আওয়ামী লীগের এই সন্ত্রাসী গোষ্ঠী আবির্ভাব হচ্ছে এবং দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করতেছে, তারা দেশবাসীকে এবং বিশ্ববাসীকে জানাতে চায় যে এই সরকার ব্যর্থ, এই সরকার দেশ নিয়ন্ত্রণ করতে পারতেছে না। এটা তো তাদের একটা নাটক।
প্রিয় দর্শক, আমি মনে করি এখানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রশাসন, স্বরাষ্ট্র উপদেষ্টা সকলকে শক্তভাবে জোরালোভাবে এর প্রতিবাদ করতে হবে এবং এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, এরপরে তাদেরকে অর্থাৎ উগ্র সাতপন্থীদেরকে কারা লেলিয়ে দিচ্ছে, কাদের ইন্ধনে তারা এত বড় হত্যাকাণ্ড ঘটালো, এটা তদন্ত করা দরকার এবং শক্ত প্রতিবাদ করা দরকার এবং এটার সাথে যারা জড়িত ছিল তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে তাদের শাস্তি প্রয়োগের ব্যবস্থা করা দরকার। প্রিয় দর্শক, এই সময় যদি অন্তর্বর্তী সরকার এবং প্রশাসন যদি শক্তভাবে এর একটা ব্যবস্থা না করতে পারে তাহলে সামনে পরিস্থিতি আরও ঘোলাটে হবে। এখানে কোনো ক্রমেই গাফলতি করা যাবে না। সরকারের গাফলতির কারণেই বিগত দিন সাতপন্থী এবং জোবায়েরপন্থীদের মধ্যে একটা দ্বন্দ্ব চলে আসতেছিল। তাদের একটা সুন্দর বিশৃঙ্খল তাদেরকে প্রশাসন যদি আগেই যদি তাদেরকে একটা মীমাংসা করে দিত, তাদেরকে যদি সুন্দর একটা পরিবেশ করে দিত যে দুই গ্রুপ দুইভাবে তাবলীগের কাজ পরিচালনা করবে, এরকম একটা পরিবেশ সৃষ্টি করে দিতে পারত সরকার, কিন্তু তারা এরকমভাবে আমি মনে করি এখানে ব্যর্থ হয়েছিলেন সরকার, কাজেই তারা এটা পারে নাই। এখন এই মুহূর্তে যদি সরকার এর একটা শক্তভাবে জোরালোভাবে ব্যবস্থা না করে তাহলে এদেশের সর্বস্তরের তৌহিদি জনতা থেকে শুরু করে সর্বস্তরের আলেম ওলামা, ছাত্র সমাজ, মাদ্রাসার ছাত্র সমাজ সকলেই রাস্তায় নেমে লং মার্চ করব ইনশাআল্লাহ। কারণ এদেশ থেকে এই উগ্রপন্থী সাত কান্দলবিদের এই উগ্রপন্থী থেকে এদেশ থেকে তাদেরকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদেরকে বিদায় করতে হবে। প্রিয় দর্শক, এটা যদি না করা হয় তাহলে অবশ্যই তাদের ভারতের একটা ষড়যন্ত্র, অর্থাৎ সাত কান্দলবি কিন্তু সেই ভারত থেকে ভারতের সরকারের সহযোগিতায় এবং সেখানে পালায়নরত শেখ হাসিনার ইন্ধন, এই যে একটা কুচক্র কাজ করবে তখন বাংলাদেশের সর্বস্তরের মানুষের উপরে তারা লেলিয়ে দিয়ে দেশে একটা বিশৃঙ্খল সৃষ্টি করার নানাভাবে পায়তারা চালাবে। কাজেই এখানে আমাদের সকলকে প্রশাসনিকভাবে এবং সর্বস্তরের মানুষকে অবশ্যই সাতপন্থীদেরকে বয়কট করতে হবে, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে হবে।